হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের নাম হৃদয়ে লিখেছি তোমারই নাম, লেখিকা নুসরাত জাহান বৃষ্টি, পর্ব 9। কি তুই এখনও এখানে বসে আছিস কেন জাহিন? জাহিনকে সকলের সাথে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে কপট রাগ দেখিয়ে কথাটা বলেন জোহরা বেগম। জাহিন বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, মা, ফুপু ঠিক আছে তো এখন? তোর ফুপু ঠিক আছে, তুই ঘরে যা, অনেক রাত হয়েছে। যাব একটু পরে। একটু পরে না, এখনই যা। কথাটা বলে জোহরা বেগম চলে যান। বসার ঘরে মুরব্বীরা মানে জাহিনের বাবা, চাচা আর অন্যান্য আত্মীয় স্বজনরা জাহিনের অস্বস্তি বুঝতে পেরে চোখ মুখ স্বাভাবিক রেখে আস্তে আস্তে যে যার ঘরে চলে যান। জাহিনও ধীর পায়ে দোতলায় আসে, কিন্তু নিজের ঘরে না গিয়ে চলে যায় নুহাসের ঘরে। নিজের ঘরে যেতে জাহিন বড্ড বিভ্রান্ত বোধ করছে, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই তাকে। যারা আর অন্যান্য কাজিনরা মিলে অয়ন্তীকে নিয়ে জাহিনের রুমে আসলো। অয়ন্তী অবাক চোখে রুমের চারিপাশ নজর বুলাচ্ছে। সারা রুমটা নাম না জানা বাহারি রঙের তাজা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। ঘরের চারিপাশ ফুলের গন্ধে মম করছে। যারা অয়ন্তীকে ফুল দিয়ে সাজানো বিছানাতে বসিয়ে বলে, আজ থেকে এটা হলো তোমার নিজস্ব ঘর, আর এই ঘরের মালিকটাও তোমার একান্ত নিজের পুরুষ। ঘর আর মালিক দুজনকেই শক্ত করে নিজের আঁচলে বেঁধে রাখবে, যাতে কেউ কেড়ে নিতে না পারে তোমার কাছ থেকে, বুঝলে ভাবি? অয়ন্তী চমকে জারার দিকে তাকায়। জারার কথা ঠিক অয়ন্তীর বোধগম্য হচ্ছে না। যারা অয়ন্তীর মনোভাব বুঝতে পেরে হেসে হেসে বলে, এবার আমরা আসি, তোমাকে তোমার ঠিকানাতে দিয়ে গেলাম। এবার আমাদের মেইন কাজ হলো ভাইয়ার কাছ থেকে টাকা কামানো। এক এক করে সবাই রুম থেকে চলে যায়। রয়ে গেল নিস্তব্ধ কক্ষে একা অয়ন্তী। একা রুমে থাকার কারণে বুকের ভিতরের ধুকপুক ধুকপুক করা শুরু হয়ে গেছে অয়ন্তীর। মনের মাঝে অজানা সকল ভয় একে একে এসে ঘিরে ধরেছে অয়ন্তীকে আষ্টে পিষ্টে। অয়ন্তীর চোখ যায় শুভ্র রঙের দেয়ালটাতে, যেখানে একটা ছবি বাঁধাই করা আছে। ছবিটাতে জাহিন রিহানকে কিছু একটা বলছে, আর রিহান সেটা মনোযোগ দিয়ে শুনছে। তখনই হয়তো কেউ এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করে নেয়। দুই ভাইয়ের ড্রেস আপ দেখেই বোঝা যাচ্ছে ছবিটা কয়েকদিন আগের তোলা। এই ড্রেস আপেই অয়ন্তীকে দেখতে এসেছিল কয়েকদিন আগে তারা। অয়ন্তীর এখনও সেই দিনটার কথা চোখের সামনে, অয়ন্তীর এখনও সেই দিনের ঘটনাটা চোখের সামনে ভেসে ওঠে। অয়ন্তী বসে আছে জোহরা বেগম, যারা, রিহান আর জাহিনের সামনে। বলতে গেলে জাহিনকে এক প্রকার জোর করে এনেছেন জোহরা বেগম। জাহিন মাথা নিচু করে ফোন টিপছে, জাস্ট একবার শুধু অয়ন্তীর দিকে তাকিয়েছে, এরপর আর এক মুহূর্তের জন্য তাকায়নি।
হামিদ খন্দকার জোহরা বেগমকে বলেন, বলছিলাম কি, ছেলে আর মেয়েকে আলাদা একটু কথা বলতে দিলে ভালো হয় না? ওদেরও তো একটা মতামত আছে, তাই না? বাবা মার মতামত তো আর চাপিয়ে দেওয়া যায় না ওদের উপরে সব সময়। জোহরা বেগম হাসি হাসি মুখে বলেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন ভাই, ওদেরও একটু কথা বলা দরকার। জাহিন, যা তো বাবা। মায়ের মুখে নিজের নামটা শুনে জাহিন ভ্রু কুঁচকে মায়ের দিকে তাকায়। জোহরা বেগম মেকি হাসি দিয়ে বলেন, না মানে রিহান। রিহান। তারপর জোহরা বেগম ছোট ছেলের দিকে ফিরে বলেন, রিহান, যা তো বাবা, তোর হবু বউয়ের সাথে একটু কথাবার্তা বলে আয় গিয়ে। এবার অয়ন্তী চমকে যায় হবু শাশুড়ি মায়ের কথা শুনে। সে তো এতক্ষণ ভেবে এসেছিল জাহিন হয়তো পাত্র, কিন্তু এখন শুনছেন রিহান পাত্র। অয়ন্তীর ভাবনাটা স্বাভাবিক। প্রথমে অবশ্যই বড় ভাইয়ের বিয়ে আগে হয়, কিন্তু এখানে পুরো উল্টা হয়ে গেল, ছোট ভাইয়ের বিয়ে হচ্ছে আগে। অয়ন্তী নিজের ভাবনার জন্য নিজেকে বকে যাচ্ছে মনে মনে। যদি আগে থেকে বাবা কিংবা মামুনির কাছ থেকে পাত্রের ডিটেলস জেনে রাখত, তাহলে এই ভুলটা হতো না। হামিদ খন্দকার কোমল গলায় মেয়েকে বলেন, অয়ন্তী মা, রিহান বাবাকে নিয়ে ছাদে যাও। অয়ন্তী বাবার কথা মতো ছাদের যাওয়ার পথে হাঁটা ধরে। রিহান মায়ের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করে। অয়ন্তীর পিছন পেছন চলে যায়, পকেটে দুহাত গুঁজে। অয়ন্তী আর রিহান চুপচাপ দাঁড়িয়ে আছে ছাদের উপরে। অয়ন্তীদের বাড়িটা একতলা বিশিষ্ট আর কিছুটা পুরাতনও বটে। রিহান গলা খাকারি দিয়ে বলে, জানেন, আমার জাহিন ভাইয়া না খুব ভালো মনের মানুষ। ভাইয়ার মতো মানুষ হয় না এই জগতে। জানেন, ভাইয়া জীবনে কখনো প্রেম করেনি। নিজের সবটা ভালোবাসা তার একমাত্র প্রিয়তমা স্ত্রীর জন্য তুলে রেখেছে বুকের গভীরে অতি সযত্নে। কিন্তু ভাইয়া বিয়ে করতে চায় না, তাই তো ভাইয়ার পরিবর্তে আমার আগে বিয়ে করতে হচ্ছে। মা কতবার ভাইয়াকে বুঝিয়েছে বিয়ে করার জন্য, কিন্তু ভাইয়ার ওই এক কথা, বিয়ে করবে না। বুঝি না ভাইয়ার বিয়ে করাতে কি অ্যালার্জি। রিহান থেমে আবারও বলা শুরু করে, জানেন, ভাইয়া খুব শান্ত স্বভাবের, এক্কেবারে শান্ত নদীর মতো, কিন্তু যখন জোয়ার আসে তখন এক্কেবারে সব ভেঙে চুরে ভাসিয়ে নিয়ে যায়। ভাইয়ার স্বভাবটাই এমন। অয়ন্তী অবাক চোখে রিহানের দিকে তাকিয়ে আছে। মানে কথা বলতে এসেছে তারা দুজনে, এখানে বড় ভাইয়ের বিষয়ে কথা বলছে কেন লোকটা, সেটা বুঝতে পারছে না অয়ন্তী। রিহান মুচকি হেসে সামনের দিকে তাকিয়ে বলে, চলুন এবার আমরা নিচে যাই। বেশিক্ষণ এখানে থাকাটা ঠিক দেখায় না। কথাটা বলেই রিহান চলে যায়। অয়ন্তী রিহানের যাওয়ার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কি বলে গেল তাকে এসব? মাথায় কিচ্ছু ঢুকছে না। রিহানের সব কথা কেমন দলা পাকিয়ে গেল তার।
বাইরের চেঁচামেচির আওয়াজ শুনে অয়ন্তীর ধ্যান ভাঙে, ফিরে আসে অতীত থেকে বর্তমানে। চেঁচামেচির আওয়াজ শুনে অয়ন্তী বুঝতে পারল জাহিন এসেছে, যাকে সে প্রথমে নিজের ভবিষ্যৎ স্বামী ভেবে ভুল করেছিল। ঘুরে ফিরে সেই তার স্বামী আজকে। আর এখন সে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আর কিছুক্ষণ পরেই হয়তো এই ঘরে থাকবে তার সাথে। জাহিনের পুরুষালী গলার স্বর শুনে অয়ন্তীর বুকটা ধক করে ওঠে। সবাই মিলে জাহিনের কাছ থেকে টাকা দাবি করছে। টাকা না দিলে ঘরের ভিতরে প্রবেশ করতে দিবে না। জাহিনও কম না, সে বলে, ঠিক আছে, আমি তোদের টাকাও দিব না, আর আমার রুমের ভিতরে যাওয়ারও কোনো প্রয়োজন নেই। যারা ভাইয়ের কথা শুনে হতভম্ব হয়ে বলে, ভাইয়া, কি বলছো তুমি এসব? টাকা দেওয়ার ভয়ে তুমি ঘরে যাবে না? এত টাকা আমি দিতে পারবো না। এত কিপটুস কেন তুমি ভাইয়া? সেটা আগে বুঝতে পারিনি। ঠিক আছে, অন্তত 20,000 টাকা দাও। তোর কি মনে হয় আমি 20,000 টাকা পকেটে নিয়ে ঘুরছি? যারা ভ্রু নাচিয়ে বলে, 20,000 টাকা পকেটে ক্যাশ নেই তো কি হয়েছে? তোমার ক্রেডিট কার্ড তো আছে মানিব্যাগে। ক্রেডিট কার্ডটা দিয়ে দাও আমাদের। জাহিন চোখ ছোট ছোট করে বলে, বড্ড চালাক তুই যারা। একটু চালাক না হলে দুনিয়াতে টিকা যায় না। জাহিন মানিব্যাগ বের করে ক্রেডিট কার্ডটা বোনের হাতে ধরিয়ে দিল। যারা তো ভীষণ খুশি। ক্রেডিট কার্ডে যত টাকা আছে সব তার। কিন্তু জাহিন একটু পর যা বলল, তাতে যারা সব খুশি হাওয়া। লিমিট করে রাখা, বেশি খরচ করার কোনো চান্স নেই। তাই বুঝে শুনে খরচ করিও বোন আমার। কি আর করার। যারা হাসি মুখে সবটা মেনে সবাইকে নিয়ে চলে যায়, রয়ে গেল একা জাহিন। জাহিন দুটানায় পড়ে গেছে, ভেতরে ঢুকবে নাকি ঢুকবে না ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল জাহিন। অন্যদিকে অয়ন্তী শ্বাস আটকে তাকিয়ে আছে দরজার দিকে। খানিকক্ষণ বাদেই দরজা খুলে ভেতরে প্রবেশ করল জাহিন। জাহিনের চোখে চোখ পড়তেই অয়ন্তী নজর সরিয়ে নেয়। জাহিন দরজা ছিটকারি লাগিয়ে দেয়। অয়ন্তী ঠোঁটে ঠোঁট চেপে সাদা টাইলসের দিকে তাকিয়ে আছে। জাহিন গায়ে পরিহিত কোটিটা খুলে সোফার উপরে রেখে আলমারির দিকে এগিয়ে এসে আলমারি খুলে একটা প্যাকেট বের করে অয়ন্তীর কাছে এসে কিছুটা দূরত্ব বজায় রেখে বসে প্যাকেটটা অয়ন্তীর দিকে এগিয়ে দিয়ে বলে, এটা আপনার। অয়ন্তী নিচু গলায় বলে, কি আছে এতে? খুলে দেখুন কি আছে। অয়ন্তী হাত বাড়িয়ে প্যাকেটটা হাতে নিয়ে প্যাকেটটা খুলে দেখে ভিতরে টাকার বান্ডিল। অয়ন্তী অবাক চোখে জাহিনের দিকে তাকিয়ে বলে, এত টাকা? আপনার দেনমোহরের সমস্ত টাকা পরিশোধ করে দিলাম। কিন্তু আমি এত টাকা নিয়ে কি করব? জাহিন হেসে বলে, সেটা তো আমি জানি না কি করবেন আপনি। আপনার টাকা, আপনি যা খুশি তাই করতে পারেন। অয়ন্তী চুপ হয়ে যায়।
কারো মুখে কোনো কথা নেই। এক সময় জাহিন গলা খাকারি দিয়ে বলে, আপনি নাকি আমার কোনো একটা জিনিস দেখার জন্য ছাদে যেতে চেয়েছিলেন আজকে সকালে। অয়ন্তী চমকে জাহিনের দিকে তাকায়। নিশ্চয়ই আহান কথাটা বলে দিয়েছে জাহিনকে। অয়ন্তী জাহিনের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে মিয়ে যাওয়া কণ্ঠে বলে, না মানে আমি আসলে। জাহিন সাবলীল গলায় বলে, চলুন। অয়ন্তী হকচকালো জাহিনের মুখে চলুন কথাটা শুনে পরক্ষণে নিজেকে সামলে বলে, কোথায়? কেন ছাদে আমার জিনিসটা আপনাকে দেখানোর জন্য? সকালবেলা তো দেখার সুযোগ পাননি আমার জন্য, আমি এসে বাধা দিয়ে দিলাম। তাই এখন না হয় আপনাকে দেখিয়ে আমার জিনিসটা। কিন্তু এত রাতে কেউ যদি। জাহিন অয়ন্তীর কথার মাঝে বলে, সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জানবে না। ঠিক আছে তাহলে চলুন। জাহিন বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, টাকাগুলো আলমারিতে রেখে দিন। অয়ন্তী আলমারিতে টাকাগুলো রেখে গুটি গুটি পায়ে হেঁটে জাহিনের পাশে এসে দাঁড়ালো। জাহিন দরজা খুলে চারপাশটায় নজর বুলিয়ে অয়ন্তীকে বলে, আসুন। জাহিনের পেছন পেছন ধীর পায়ে হেঁটে যাচ্ছে অয়ন্তী। অয়ন্তীর ধীর গতির হাঁটা দেখে জাহিন নিজের হাঁটার গতি কিছুটা কমিয়ে আনল। দুজনে ছাদের মাঝ বরাবর এসে থামল। অয়ন্তী ছাদের চারপাশটায় নজর বুলাচ্ছে। ছাদের চারপাশে ফুল গাছের ছড়াছড়ি মনে হচ্ছে। কোনো ফুলের রাজ্যে এসে উপস্থিত হয়েছে অয়ন্তী। অনেক সুন্দর করে ছাদের চারপাশটা লাইটিং করা, যার জন্য রাতের বেলায়ও ফুলের সৌন্দর্যটা আরও বেশি ফুটে উঠেছে। অয়ন্তী মুগ্ধ নয়নে সবটা দেখছে। জাহিনও ঠোঁটের কোণে হাসি রেখে অয়ন্তীর দিকে তাকিয়ে আছে। ছাদের এক সাইডে অনেকটা জায়গা নিয়ে একটা ঘর বানানো, আর ঘরের জায়গাটাও কিছুটা অন্ধকার। অয়ন্তী নিজের কৌতূহল আটকে রাখতে না পেরে বলে, ওই ঘরটাতে কি আছে? জাহিন ঘরটার উপর দৃষ্টি ফেলে বলল, ওই ঘরটার মধ্যেই আমার জিনিসটা আছে। অয়ন্তী এবার অধৈর্য হয়ে উঠল। সকাল থেকে শুনে আসছে একটা জিনিস, কিন্তু জিনিসটা আসলে কি? জাহিন হঠাৎ করেই শিস বাজায়। আকস্মিক জাহিনকে এভাবে শিস বাজাতে দেখে অয়ন্তী চমকে ওঠে। কিন্তু কিয়ৎক্ষণ পরেই ঘরটা থেকে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসে সাদা রঙের কবুতর। হঠাৎ করে এমন হওয়াতে অয়ন্তী ভয় পেয়ে জাহিনের পেছনে গিয়ে লুকায়। কবুতরগুলো একে একে ছাদের রেলিংয়ের উপর সারিবদ্ধ হয়ে বসে ডাকতে থাকে। অয়ন্তী আস্তে আস্তে জাহিনের আড়াল থেকে বের হয়ে আসে। জাহিন মুচকি হেসে বলে, এই কবুতরগুলো হলো আমার জিনিস, যেগুলো দেখানোর জন্য আহান আপনাকে ছাদে আনতে চেয়েছিল। অয়ন্তী আচ্ছন্ন গলায় বলে, এত কবুতর? জাহিন দুর্বল গলায় বলে, এগুলো আমার শখের জিনিস। আমার প্রিয় একজন মানুষের কাছে কবুতর পাখি ছিল খুব শখের, তাই শখের জিনিসটাকে আমি বয়ে নিয়ে যাচ্ছি। অয়ন্তী সরাসরি জাহিনের দিকে দৃষ্টি ফেলে বলে, আপনার প্রিয় মানুষ কে? এসে
জাহিন নিঃশব্দে হেসে নিচের দিকে দৃষ্টি ফেলে বলে, এত জলদি আমার সম্পর্কে সব কিছু জানার কোনো প্রয়োজন নেই। আস্তে ধীরে জানুন। ভবিষ্যতে অনেকগুলো দিন, মাস, বছর পড়ে রয়েছে আমার সম্পর্কে সব কিছু জানার জন্য। কথাটা বলে জাহিন কিয়ৎক্ষণ থেমে আবারও বলে, আপনি আবার এটা ভাববেন না যেন আমার প্রিয় মানুষটি একজন নারী। আমার জীবনে প্রথম নারীটি আপনি, যে বিনা আমন্ত্রণে আমার জীবনে এসেছেন, আর সেটা আমি নিজ থেকেই গ্রহণ করেছি। অয়ন্তী হতবাক হয়ে জাহিনের দিকে তাকায়। এই লোক 2 লাইন বেশি বোঝে কেন? সে কি একবারও বলেছে তার প্রিয় মানুষটি একজন নারী? নারী ছাড়া কি অন্য কেউ প্রিয়জন হয়ে উঠতে পারে না একজন পুরুষ মানুষের জীবনে? অয়ন্তী কিছু না বলে জাহিনের দিকে নজর সরিয়ে নিয়ে দূর আকাশের চাঁদের দিকে নজর দেয়। কবুতরগুলো একে একে নিজের বাসভবনে ফিরে যাচ্ছে। হিম বাতাস বইছে চারপাশে। অয়ন্তী ঠান্ডায় 2 হাত বেঁধে নেয়। জাহিন তা লক্ষ্য করে বলে, ঠান্ডা লাগছে আপনার? একটু একটু। তাহলে ভিতরে চলুন, আর থাকতে হবে না। ছাদে অনেক রাত হয়েছে। অয়ন্তী মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে জাহিনের পেছন পেছন অয়ন্তী ধীর পায়ে হেঁটে যায়। কিন্তু অয়ন্তীর মনে আবারও শুরু হলো চৈত্র মাসের ঝড়। এটা ভেবে রুমের ভিতরে গেলে কি হবে? গল্পের নাম হৃদয়ে লিখেছি তোমারই নাম, লেখিকা নুসরাত জাহান বৃষ্টি, পর্ব 10। মধ্যরাত, ঘড়ির কাঁটা আপাতত এখন 12:30টার ঘরে। পুরো শহরটা ঘুমিয়ে আছে। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে কুকুর ডাকার প্রতিধ্বনি। তার সাথে আবার ভেসে আসছে উৎসর্গ গানের সুর। হয়তো বাড়িতে থাকা গার্ডদের মাঝে কোনো গার্ড গান শুনছে, তাও আবার বিরহের গান। তাদের নেতা সাহেবের আজকে বাসর রাত, আর তারা শুনছে বিরহের গান। কোথায় রোমান্টিক গান ছাড়বে, তা না করে বিরহের গান প্লে করছে। মনে হয় বড়সড় ধরনের ছ্যাঁকা খেয়েছে মানুষটা। আহারে, বেচারা মনে কত কষ্ট। জাহিন আর অয়ন্তী তাদের রুমে আসে। অয়ন্তী রুমে ঢুকে বিছানার পাশের এক কোণে গিয়ে দাঁড়ায়। জাহিন দরজার ছিটকারি লাগিয়ে অয়ন্তীর কাছ দিকে ফিরে বলে, আপনি ফ্রেশ হবেন? অয়ন্তী মাথা নাড়িয়ে হাঁ বোঝায়। জাহিন পুনরায় বলে, তাহলে আপনি আগে ওয়াশরুমে যান, পরে আমি যাব। অয়ন্তী তড়িৎ বেগে বলে, না না, আপনি আগে যান, কারণ আমার এসব গয়নাগুলো আগে খুলতে হবে। ও আচ্ছা। জাহিন আলমারি খুলে টি-শার্ট ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায়। অয়ন্তী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে মাথা থেকে দোপাট্টা খুলে একে একে সব গয়নাগুলো খুলে রাখে। হাতের চুড়িগুলোও একে একে খুলে ড্রেসিং টেবিলের উপর রাখে। কিন্তু বিপত্তি ঘটে কোমরবন্ধনী খুলতে গিয়ে। হাজার চেষ্টা করেও কোমরবন্ধনীটার প্যাচটা খুলতে পারছে না অয়ন্তী। তার উপরে শাড়ির সুতো আটকে গেছে কোমরবন্ধনীর আংটাটার মাঝে, যার জন্য খোলাটা আরও জটিল হয়ে গেছে অয়ন্তীর কাছে। জাহিন ওয়াশরুম থেকে বের হয়ে অয়ন্তীর কোমরবন্ধনীর সাথে যুদ্ধ করা দেখেও কিছু বলেনি, কিন্তু এখন মনে হচ্ছে অয়ন্তীকে সাহায্য করা দরকার, না হলে এই মেয়ে সারা রাতও খুলতে পারবে না এই কোমরবন্ধনী। জাহিন ধীর পায়ে হেঁটে অনেকটা দূরত্ব রেখে অয়ন্তীর পেছনে গিয়ে দাঁড়ায়। অয়ন্তী আয়নাতে জাহিনের প্রতিবিম্ব দেখে থেমে যায়। জাহিন গলা ঝেড়ে বলে, আমি সাহায্য করব? অয়ন্তী আস্তে করে বলে, আচ্ছা।
জাহিন অয়ন্তীর কাছ থেকে অনুমতি পেয়ে এগিয়ে যায় অয়ন্তীর দিকে। অয়ন্তী নিজের চোখ জোড়া বন্ধ করে রেখেছে। জাহিন অয়ন্তীর কোমরে পরিহিত কোমর বন্ধনীতে হাত রাখল। জাহিনের শীতল হাতের স্পর্শ অয়ন্তীর উন্মুক্ত কোমরে ছুঁতেই অয়ন্তী নিচের ঠোঁট কামড়ে ধরে। সারা শরীরের এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে, যেটা অয়ন্তীর কাছে একেবারে নতুন অনুভূতি। জাহিন শত চেষ্টা করেও খুলতে পারল না। চোখে মুখে ফুটে উঠেছে বিরক্তির ছাপ। এত শক্ত কেন এই জিনিসটা? জাহিন হাল ছেড়ে দিল। হাত দিয়ে এটা কোনো মতেই খোলা সম্ভব নয়, উল্টো হাতে ব্যথা পাবে। জাহিন সোজা হয়ে দাঁড়িয়ে আয়নার দিকে তাকাতেই থমকে যায় অয়ন্তী লজ্জারাঙা মুখখানা দেখে। জাহিন মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল অয়ন্তীর দিকে ঘোর লাগা চোখে। নারীদের লজ্জা পেলে কি এতটাই অপূর্ব লাগে, নাকি অয়ন্তীর ক্ষেত্রেই সেটা জাহিনের অজানা? হয়তো প্রত্যেক পুরুষের কাছেই তার একান্ত নারীর সব কিছুই ভালো লাগে। জাহিনের সারা শব্দ না পেয়ে অয়ন্তী চোখ মেলে তাকায়। আয়নায় পড়ে থাকা জাহিনের প্রতিবিম্ব দেখে অয়ন্তী হকচকিয়ে উঠল। অয়ন্তী নজর সরিয়ে নিচু গলায় বলে, খুলতে পারেননি? জাহিনের ঘোর কাটল। নিজের স্থান পরিবর্তন করে বলল, আসলে চৌকাঠটা খুব শক্ত, তাই খুলতে পারিনি। অয়ন্তী ক্ষীণ গলায় বলে, তাহলে কি করব এবার? জাহিন আচমকা অয়ন্তীর বাহু টেনে অয়ন্তীকে একটা চেয়ারের সামনে এনে দাঁড় করিয়ে বলে, এখানে দাঁড়ান, আমি 5 সেকেন্ডের মধ্যে খুলে দিচ্ছি। অয়ন্তী অবাক চোখে জাহিনের দিকে তাকায়। যেই লোক এতক্ষণ সময় নিয়ে খুলতে পারল না, সেই লোক এখন বলছে 5 সেকেন্ডের মধ্যে খুলে দিবে। কিন্তু কি করে? জাহিন সোজা চেয়ারে গিয়ে বসে আর বলে, কোমর বন্ধনীর প্যাঁচটা শাড়ির উপরে আনুন। অয়ন্তী নির্বিকার ভঙ্গিতে জাহিনের দিকে তাকায়। জাহিন কি বলছে কিছু বুঝতে পারছে না। আর কি করতেই বা চাইছেন। জাহিন অয়ন্তীর চেহারা দেখে বলে, থাক, আপনাকে কিছু করতে হবে না। কথাটা বলেই জাহিন আবারও হাত দিল কোমর বন্ধনীটার উপরে। অয়ন্তী নিজের ভাবনায় ডুবে আছে। এটা ভেবে হয়তো জাহিন কোমর বাঁকিয়ে এতক্ষণে বন্ধনীটা খোলার চেষ্টা করাতে মনে হয় জাহিনের কোমর ধরে গেছে, তাই হয়তো চেয়ারে বসে এখন খোলার চেষ্টা করবে। কিন্তু হঠাৎ অয়ন্তী অনুভব করতে পারল জাহিনের নরম ভেজা ঠোঁটের স্পর্শ তার উন্মুক্ত কোমরে। অয়ন্তীর সর্বাঙ্গ কেঁপে ওঠে। চোখের পাতা বন্ধ করে দুহাত দিয়ে খামচে ধরে শাড়ির অংশ। জাহিন দাঁত দিয়ে চৌকাঠটা খুলে কোমর থেকে বন্ধনীটা খুলে নিয়ে বলে, হয়ে গেছে। অয়ন্তী হাত ছেড়ে বাঁচে আর এদিক সেদিক না তাকিয়ে কোনো মতে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। জাহিন হতভম্ব হয়ে চেয়ারে বসে থেকে অয়ন্তীর কার্যক্রমগুলো দেখল। হঠাৎ করে মেয়েটার হলো কি? এতক্ষণ তো ঠিকই ছিল। কিন্তু পরক্ষণে বুঝতে পারল অয়ন্তীর এমন অদ্ভুত আচরণের মূল কারণ। না চাইতেই জাহিনের ঠোঁটের কোণে প্রশস্ত হয়ে উঠল। অয়ন্তী ওয়াশরুমে ঢুকে বুকের মাঝে হাত চেপে ধরে দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ল। বুকটা এখনও ধুকপুক করছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হাত পা অবশ হয়ে আসছে তার। অয়ন্তী কাপা হাতে জাহিনের ঠোঁট ছুঁয়ে যাওয়া জায়গাটাতে হাত রাখে। এখনো মনে হচ্ছে কোমরে হালকা ভেজা ভেজা উষ্ণতা মিশে আছে। এখন জাহিনের নরম ঠোঁটের ছোঁয়া অনুভব করতে পারছে অয়ন্তী। প্রথমবারের মতো কোনো পুরুষের ঠোঁটের ছোঁয়া পেয়েছে অয়ন্তী, তাই এতটা উত্তেজিত হয়ে পড়েছে।
প্রায় 20 মিনিট সময় লাগিয়ে অয়ন্তী ওয়াশরুম থেকে বের হলো। ওয়াশরুম থেকে বের হতেই জাহিনের দিকে চোখ পড়ল অয়ন্তীর। আগের জায়গাতেই জাহিন বসে আছে, তবে কোলের উপরে ল্যাপটপ নিয়ে। জাহিন অয়ন্তীর উপস্থিতি টের পেয়ে ল্যাপটপের উপরে নজর রেখে বলে, শুয়ে পড়ুন অয়ন্তী, অনেক ধকল গেছে আপনার উপর দিয়ে আজকে। অয়ন্তী নিচু গলায় বলে, আপনি ঘুমাবেন না? আপনার উপর দিয়েও তো অনেক ধকল গেছে, একটু পরে ঘুমাবো, আপনি ঘুমিয়ে পড়ুন। অয়ন্তীর বড্ড অস্থিরতা কাজ করছে মনের ভেতরে। এই ফুল দিয়ে সাজানো খাটে তার ঘুম হবে না, এটা শিওর। আর তার উপরে জাহিন এই ঘরে। অয়ন্তী চুপচাপ গিয়ে বিছানাতে বসে কিন্তু না শুয়ে বিছানায় বসে থেকে পা দুটো দোলাতে থাকে। দৃষ্টি তার এলোমেলো, বারবার জাহিনের দিকে আর চোখে তাকাচ্ছে। জাহিনও আর চোখে অয়ন্তীর দিকে তাকালো। সম্পূর্ণ মেকআপবিহীন মুখ, কোমর পর্যন্ত চুলগুলো ছেড়ে দিয়েছে। অয়ন্তীর এমন রূপ দেখে জাহিনের বুকটা ধক করে ওঠে। মেয়েদের তো এভাবে সুন্দর লাগে, তাহলে কেন এসব হাবিজাবি মুখে লাগাতে হয়? আগের তুলনায় জাহিনের কাছে মনে হচ্ছে অয়ন্তীকে এখন বেশি সুন্দর আর স্নিগ্ধ লাগছে। জাহিন অয়ন্তীর অস্থিরতার কারণ বুঝতে পেরে গলা খাকারি দিয়ে বলে, ভয় পাওয়ার মতো কিছু হবে না, আপনি নিশ্চিন্তে ঘুমান। অয়ন্তী জাহিনের কথা শুনে হকচকিয়ে উঠল আর বলল, মানে? জাহিন এবার সরাসরি অয়ন্তীর দিকে দৃষ্টিপাত করে বলে, দেখুন অয়ন্তী, আপনি যথেষ্ট ম্যাচিওর একজন মেয়ে। এতটুকু বুঝতে পেরেছি যে আমি এই 2 দিনে, তাই আমি আপনাকে সরাসরি কথাটা বলছি, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। আমি জানি আমাদের বিয়েটা অ্যাক্সিডেন্টালি হয়েছে, কিন্তু এই বিয়েটা আমি মন থেকে মেনে নিয়েছি। তবে আমার জাহিন থামে। অয়ন্তীর আগ্রহের সহিত জাহিনের দিকে তাকিয়ে আছে জাহিনের পরবর্তী কথা শোনার জন্য। জাহিন আবারও বলে, আমার মনে হয় আমাদের দুজনকে সময় দেওয়া দরকার। অনেকগুলো বসন্ত পার করার ইচ্ছা আছে আমার আপনার সঙ্গে, কিন্তু তার আগে না হয় এই পবিত্র সম্পর্কটাতে প্রণয়ের সূচনা ঘটুক, তারপর না হয় পূর্ণতা পাক। অয়ন্তী মাথা নিচু করে নেয়, থুতনি গিয়ে ঠেকে চিবুক বরাবর। জাহিনের কথাটা শুনে এতক্ষণে মনের ভিতরে যত সংকোচ, ভয়, অস্থিরতা, জড়তা ছিল, তা একটু হলেও কমে আসে অয়ন্তীর। জাহিন পুনরায় বলে, শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। অয়ন্তী বিছানার উপরে পা তুলে শাড়িটা ভালো করে ঠিকঠাক করে গায়ে জড়িয়ে নিয়ে কাত হয়ে শুয়ে পড়ে। জাহিনও নিজের কাজে মনোযোগ দেয়। সকাল 10:30টার দিকে একটা মিটিং আছে নির্বাচন অফিসে। তারই সব ডকুমেন্টস চেক করছে। সারাদিন এত কিছুর মাঝে কাজ করার সুযোগই পায়নি, তাই এখন করতে হচ্ছে। রাতের আধার কেটে ধরণীর বুকে আলো ফুটেছে। অয়ন্তীর চোখ ছোট ছোট করে তাকিয়ে কিছুক্ষণ শুয়ে থাকে, কিন্তু কিছু একটা মনে পড়তেই শোয়া থেকে এক প্রকার লাফিয়ে উঠে বসে, পুরো ঘরটা নজর বুলিয়ে নেয়। কিন্তু জাহিনের কোনো অস্তিত্ব খুঁজে পায় না।
অয়ন্তী বিছানার পাশটার দিকে তাকিয়ে বুঝতে পারে জাহিন রাতে বিছানায় শোয়নি, সারা রাত চেয়ারের বসেই কাটিয়ে দিয়েছে। অয়ন্তীর খারাপ লাগলো, তার জন্য সারা রাত জাহিন এতটা কষ্ট ভোগ করেছে। অয়ন্তী দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে সবে মাত্র 7:30 বাজে। এত সকালবেলা লোকটা গেল কোথায়? এমন সময় দরজায় কড়া নেড়ে যারা বলে, ভাবি উঠেছ? অয়ন্তী তাড়াতাড়ি বেড থেকে নেমে বলে, হ্যাঁ যারা, উঠেছি। যারা দরজা খুলে ভেতরে প্রবেশ করে, হাতে একটা শাড়ি নিয়ে আর বলে, ভাবি এই শাড়িটা পরে ফ্রেশ হয়ে নাও। শাড়ি তো আমার কাছে অনেক আছে, এখন আবার কেন? এত কিছু তো জানি না, মা আমাকে দিয়ে পাঠালো। অয়ন্তী যারার কাছ থেকে শাড়িটা নিয়ে বলে, ও আচ্ছা, বলেছিলাম। অয়ন্তী কথাটা বলতে গিয়েও থেমে যায়। যারা ভ্রু কুঁচকে বলে, কিছু বলবে? আসলে তোমার ভাইয়া কোথায়? ও, ভাইয়া জগিং করতে বেরিয়েছে। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি একটু পর আবার এসে তোমাকে নিচে নিয়ে যাব। আচ্ছা। যারা চলে যায়, কিন্তু অয়ন্তী ভাবনায় পড়ে যায়। এখন কি শাওয়ার নিবে নাকি শুধু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিবে? শাওয়ার নেওয়ার মতো তো কিছু হয়নি রাতে, কিন্তু বাহিরের মানুষ তো আর সেটা জানে না। তাই অয়ন্তী সিদ্ধান্ত নিল সে একেবারে শাওয়ার নিয়েই বের হবে। কিন্তু তার আগে বিছানাটা পরিষ্কার করতে হবে। অয়ন্তী ফুলসহ চাদরটা তুলে নতুন একটা চাদর বিছিয়ে দিল, কিন্তু রুমের ভিতরে কোনো ঝাড়ু না পাওয়াতে রুমটা আর ঝাড়ু দিতে পারল না। তাই অয়ন্তী শুধু চাদরটা বিছিয়ে চলে গেল ওয়াশরুমে। ভেজা চুলগুলো ঝাড়তে ঝাড়তে অয়ন্তী ওয়াশরুম থেকে বের হয়ে সোজা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। কিন্তু ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকাতেই অয়ন্তী চমকে যায় জাহিনকে দেখে। জাহিন সোফায় বসে আছে আর তার দিকে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। জাহিনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে জগিং করার জন্য। অয়ন্তী লজ্জা পেয়ে আয়নার দিক থেকে দৃষ্টি সরিয়ে মাথা নিচু করে নেয়। তার বড্ড লজ্জা লাগছে জাহিনের এমন চাউনি দেখে। এমনভাবে তাকায় কেন লোকটা? জাহিনের তাকানোর মাঝেই কেন জানি একটা অন্যরকম শীতলতা অনুভব করে অয়ন্তী, আর সারা শরীরে বয়ে যায় এক নাম না জানা শিহরণ। জাহিন শুকনো ঢোক গেলে আনমনে নিজের ডান হাতটা বুকের বাঁ পাশে এনে রাখে। অনুভব করে হার্টের গতি স্বাভাবিকের চেয়ে বেশি। এভাবে লাফাচ্ছ কেন হাতটা? এতক্ষণ তো স্বাভাবিকই ছিল। তবে কি অয়ন্তীকে এমন আবেদনময়ী অবস্থায় দেখে তার হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে গেল? সে কি প্রেমে পড়ে যাচ্ছে অয়ন্তীর? কিন্তু এত জলদি কি করে একটা মেয়ের প্রেমে পড়ে যেতে পারে একজন পুরুষ? সেই ব্যাপারটা জাহিন বুঝতে পারছে না। জাহিন জোরে নিঃশ্বাস ছেড়ে বসা থেকে উঠে টাওয়াল নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। জাহিন চলে যেতেই এতক্ষণ আটকে রাখা শ্বাসটা অয়ন্তী ছাড়ে। নিজ সত্তাকে স্বাভাবিক করে নিয়ে নিজেকে পরিপাটি করে যত দ্রুত সম্ভব এই ঘর থেকে বের হতে হবে, না হলে আবারও
এই রকম একটা পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাকে, যেটা অয়ন্তীকে বড্ড পীড়া দেয়। যারা আসেনি নতুন বউকে নিতে, বরং এসেছেন রুনা আক্তার অয়ন্তীকে নিতে। যারা আসবে কি করে, সে তো শখের মাঝে আছে। যখন জানতে পেরেছে নুহাশ এসেছে গতকাল রাত্রে, যারা গতকাল রাত্রে দেখেছিল নুহাশের ঘরে বাতি জ্বলছিল, কিন্তু বাতি জ্বালা দেখে ভেবেছিল সারাফ যেহেতু আজকে রাত্রে ওখানে থাকবে, তাই হয়তো লাইট জ্বলছিল। কিন্তু সারাফের মুখে যখন নুহাশের আসার কথাটা শুনল, তখন যারা স্তম্ভিত হয়ে যায়। প্রায় 10 দিন হয়ে গেছে নুহাশকে দেখেনি, এমনকি গলার স্বরও শুনেনি। সেই মানুষটা কাল রাত্রে এসেছে আর সে টেরও পায়নি। সারাফ যারাকে পর্যবেক্ষণ করে বলে, কি যারা, নুহাশ পল্লী যে গতকাল রাত্রে এসেছে সেটা তুমি কি জানতে না, যে এখন এভাবে রিয়েক্ট করলে? যারা কিছু না বলে চুপচাপ সোফায় বসে থেকে সিঁড়ির দিকে দৃষ্টিপাত করে রেখেছে। এমন সময় অয়ন্তীকে নিয়ে নিচে নামেন রুমা আক্তার। অয়ন্তীকে নিয়ে সোজা কিচেনে চলে যান। জোহরা বেগম অয়ন্তীকে দেখে বলেন, বাহ, খুব মিষ্টি দেখতে লাগছে আমার বৌমাকে। রুনা আক্তার মজার ছলে বলেন, দেখতে হবে না, কার পছন্দ? জোহরা বেগম হেসে ফেলেন আর অয়ন্তীকে বলেন, এখান থেকে এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো তোমার মা? না মা, কোনো অসুবিধা হচ্ছে না। অসুবিধা হলে নির্দ্বিধায় আমাকে বলবে, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। অয়ন্তী মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। জোহরা বেগম পুনরায় বলেন, আমাদের বাড়িতে একটা নিয়ম আছে অয়ন্তী। বাড়ির নতুন বউ বাসর রাতের পরদিন সকালে নিজের হাতে সবার পাতে খাবার পরিবেশন করবে, কিন্তু তুমি শুধু পায়েসটা পরিবেশন করবে। পারবে না এটা করতে? পারবো মা। প্রায় 10 মিনিট পর নুহাশ নিচে নামে। জারাকে সোফায় বসা দেখে থমকে যায়। আজ 10 দিন পর মেয়েটিকে চোখের দেখা দেখতে পেয়েছে নুহাশ। এতদিন বুকের ভিতরে যে শূন্যতাটা অনুভব করে এসেছিল, সেটা যেন নিমিষেই পূর্ণ হয়ে গেল। এদিকে যারাও নির্নিমেষ ভঙ্গিতে নুহাশের দিকে তাকিয়ে আছে। সামনে থাকা মানুষটা কেন তাকে এভাবে প্রতিনিয়ত যন্ত্রণা দিয়ে যাচ্ছে? তার একটুও মায়া জন্মায় না যারার প্রতি? এতটা কঠিন হৃদয়ের মানুষ কেন লোকটি? যারা এসব ভেবে নিচের ঠোঁট কামড়ে ধরে, চোখ দুটো টলমল করছে জলে। চোখের পলক ফেলতেই হয়তো গড়িয়ে পড়বে নোনা জলটুকু। সারাফ একবার নুহাশের দিকে তো একবার জারার দিকে তাকায়। সারাফ পরিস্থিতি সামাল দিতে কিছু বলতে নিবে, তখনই যারা বসা থেকে উঠে এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে যায়। নুহাশ চোখ বন্ধ করে তপ্ত নিঃশ্বাস ছাড়ে। জারার মুখে স্পষ্ট ফুটে উঠেছিল বিরহের যন্ত্রণা, কিন্তু নুহাশ অসহায়, চাইলেও সে কিচ্ছু করতে পারবে না। এ বিরহের যন্ত্রণা যে শুধু চোখের দেখা দেখে যেতে পারবে, কমাতে পারবে না। সারাফ নুহাশের কাছে এসে নুহাশের কাঁধে হাত রেখে সরল গলায় বলে,
আর কতদিন নিজেকে ধরে রাখবে নুহাস? যারাকে এভাবে কষ্ট না দিলে কি হয় না? ও তোকে সত্যি মন থেকে ভালোবাসে। নুহাস আস্তে করে বলে, জানি। তাহলে কেন এভাবে কষ্ট দিচ্ছিস মেয়েটাকে? নিজের করে নে ওকে নুহাস। ভবিষ্যতে কি হবে এটা নিয়ে পড়ে থাকলে বর্তমানটা ধ্বংস হয়ে যাবে। কি ধ্বংস হয়ে যাবে? জাহিনের গম্ভীর গলার স্বর শুনে সারাফ আর নুহাস চমকে ওঠে। একে অন্যের দিকে চোখ বড় বড় করে তাকায়। এটা ভেবে জাহিন কিছু শুনে ফেলেনি তো? দুজনকে চুপ থাকতে দেখে জাহিন আবার বলে, কি ধ্বংস হয়ে যাওয়ার কথা বলেছিলি তোরা? সারাফ মেকি হেসে বলে, আর বলো না ভাইয়া, আসলে ওকে বোঝাচ্ছিলাম যে শুধু রাজনীতি নিয়ে পড়ে না থেকে জীবনটা ধ্বংস করে দিস না। একটু এন্টারটেনমেন্টও লাগে জীবনে। জাহিন সন্দেহের নজরে তাকিয়ে বলে, তাই বুঝি? জাহিন আর ভেতরে না গিয়ে বলে, আচ্ছা যাই হোক নুহাস, ব্রেকফাস্ট করে নে, তাড়াতাড়ি বের হতে হবে আমাদের। এমন সময় জোহরা বেগম বলেন, কোথায় যাওয়ার কথা বলছিস তুই? জাহিন সোফায় বসতে বসতে বলে, নির্বাচন অফিসে একটা মিটিং আছে মা। আজকে কোনো মিটিং ফিটিংয়ে যেতে হবে না। আজকে বৌমাকে নিয়ে ওদের বাড়ি যাবে। সমস্যা নেই, ওনাকে ওনার বাড়িতে দিয়ে আসবো আমি। জোহরা বেগম কপট রাগ দেখিয়ে বলে, দিয়ে আসবি মানে? তুই থাকবি না ওখানে? শিওর বলতে পারছি না, কাজ আছে আমার। তোর কাজটা আজকের জন্য বন্ধ। পারলে এসব রাজনীতি করাই বন্ধ করে দে। যে কাজের জন্য নিজের স্ত্রীকে সময় দিতে পারবি না, সেই কাজ না করাই উত্তম। আজকে ওই বাড়িতে গিয়ে রাতে থাকবি, এটাই শেষ কথা আমার। জাহিন কথা বাড়াতে চায় না মায়ের সাথে, তাই বলে, ঠিক আছে, সময় আসুক দেখা যাবে। এবার নাস্তা দাও, দেরি হচ্ছে আমাদের। দিচ্ছি। জোহরা বেগম কিচেনে চলে যান। আড়াল থেকে অয়ন্তী জাহিনের বলা প্রত্যেকটা কথা শুনে মনটা খারাপ হয়ে যায়। জাহিন যদি ওখানে গিয়ে রাতে না থাকে তাহলে তো মানুষজন খুব খারাপ ভাববে। গ্রামের মানুষ তো তালকে তিল বানাতে একটু সময় নেবে না। কি করে অয়ন্তী জাহিনকে রাজি করাবে ওখানে রাতটা থাকার জন্য? চলবে।